আজকেকার গল্প একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের দ্য ঘোস্ট ব্রাহ্মণ। প্রদত্ত পাঠটি লালবিহারী দে রচিত ফোক টেলস অব বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। এটি গ্রাম বাংলার লোককথা এবং রূপকথার একটি অনবদ্য সংকলন। প্রদত্ত অংশটি সংকলনের 12তম গল্প। এটি এক প্রেতাত্মাকে নিয়ে, যে একজন ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে আসল ব্রাহ্মণটির বাড়িতে গিয়ে তার স্ত্রী ও মায়ের সঙ্গে বসবাস করতে শুরু করে। আমরা গল্পের মূল অংশে যাওয়ার আগে গল্পের চরিত্রগুলি একটু জেনে নেব। আসল ব্রাহ্মণ গল্পের মুখ্য চরিত্র এবং নায়ক। তারপরে আছে ভূত ব্রাহ্মণ, গল্পের প্রতিপক্ষ একটি ভূত যে আসল ব্রাহ্মণের চেহারা ধারণ করেছিল এবং তার অনুপস্থিতিতে তার স্ত্রী এবং মায়ের সঙ্গে তার বাড়িতে থাকতে শুরু করেছিল। 3 নম্বর, গবাদি পশুর পালের রাখাল রাজা, একজন বুদ্ধিমান উপস্থিত বুদ্ধিসম্পন্ন রাখাল বালক। তারপরে আছে রাজা, দেশের রাজা, মানে ব্রাহ্মণের অস্বাভাবিক সমস্যায় বিভ্রান্ত হয়ে তা সমাধান করতে সক্ষম হননি। ব্রাহ্মণের মা, আসল ব্রাহ্মণের মা, ব্রাহ্মণের স্ত্রী, আসল ব্রাহ্মণের স্ত্রী। উজির হলো রাখাল বালকদের নির্বাচিত প্রধানমন্ত্রী। তারপরে আছে কোতোয়াল, একটি রাখাল বালক যে পুলিশের সর্দারের ভূমিকা পালন করত। আছে পাহারাওয়ালা, রাখাল বালকদের দলের পাহারাওয়ালা, যাদের মধ্যে একজনকে আসল ব্রাহ্মণকে রাখাল রাজার কাছে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। এবারে শুরু করছি গল্পের মূল অংশ, দ্য ঘোস্ট ব্রাহ্মণ। একদা এক গরিব ব্রাহ্মণ কুলীন না হওয়ার কারণে, যার মনে হলো বিয়ে হওয়াটা পৃথিবীর কঠিনতম ব্যাপার, সে ধনী লোকজনদের কাছে গেল আর মিনতি করল তাকে টাকা দিতে, যাতে সে বিয়ে করতে পারে। আর টাকার দরকারও ছিল প্রচুর। বিয়ের খরচ খরচার জন্য তত নয় যত কনের বাবা মাকে দেওয়ার জন্য। সে দৌড়ে দৌড়ে ভিক্ষা করলো, বহু ধনী লোককে তোষামত করলো এবং শেষমেশ কোনো মতে জোগাড় করতে পারল দরকারি টাকাটা। যথাসময়ে বিয়ে থাও হলো, আর সে ঘরে তার মায়ের কাছে বউকে নিয়ে এলো। কিছুদিন পরই সে তার মাকে বলল, মা, তোমার আর আমার বউয়ের খরচ চালানোর জন্য সঙ্গতি আমার নেই। আমাকে তাই যেভাবেই হোক টাকা রোজগারের জন্য দূর দেশে যেতেই হবে। হয়তো কয়েক বছরের জন্য আমাকে দূরে থাকতে হবে, কেননা যতদিন না আমি ভালো টাকা পয়সা পাচ্ছি আমি ফিরব না। ব্রাহ্মণটির সঙ্গে এটাও বলল যে আমার কাছে যা আছে আমি তোমাকে দেব, তুমি সেটাকে ভালোভাবে কাজে লাগাও আর আমার বউয়ের খেয়াল রেখো। ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রায় বেরিয়ে পড়ল। গল্পের টুইস্ট এখান থেকেই। সেই দিনই সন্ধ্যাবেলা অবিকল ব্রাহ্মণের চেহারা ধারণ করে বাড়ির মধ্যে ঢুকলো এক ভূত। নতুন বিবাহিতা রমণী তার স্বামীকে দেখে অবাক হয়ে বলল, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তুমি বলেছিলে হয়তো কয়েক বছর ঘর ছাড়া থাকতে হবে তোমায়। তখন ওই ব্রাহ্মণের চেহারাদারি ভূত বলল, আজ ঠিকঠাক দিন নয়, আমি তাই বাড়ি ফিরে এলাম। তাছাড়া আমি এরই মধ্যে কিছু টাকা পেয়েছি। মা তাকে নিজের ছেলে বই অন্য কিছু সন্দেহই করল না। ফলে ভূতটা বাড়িতে বাস করতে শুরু করলো, যেন সে এটার মালিক আর সে যেন বৃদ্ধা মহিলার ছেলে আর যুবতীটির স্বামী। যেহেতু ভূতটা আর সেই ব্রাহ্মণ সবকিছুতেই হুবহু একই রকমের ছিল, পাড়ার লোকজন সবাই ভাবল ভূতটাই আসল ব্রাহ্মণ। এইভাবেই বেশ দিন চলছিল। কিন্তু গল্পের মোড় তখনই ঘোরে যখন কয়েক বছর পর ব্রাহ্মণ তার সফর থেকে ফিরে এলো। আর কি চমকটাই না পেল সে যখন বাড়িতে তার মতো আর একজনকে দেখতে পেল। ভূতটা ব্রাহ্মণকে বলল, কে তুমি, আর আমার বাড়িতে কি দরকারে এসেছো? তখন ব্রাহ্মণ জবাব দিল, আমি কে? আসল ব্রাহ্মণটি বলল, বরং আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কে? আসল ব্রাহ্মণটি সঙ্গে এটাও বলল, এটা আমার বাড়ি, ওটা আমার মা, আর এইটা আমার বউ। ভূত ব্রাহ্মণটি বলল, আরে এ তো তাজ্জব ব্যাপার। সবাই জানে যে এটা আমার বাড়ি, ওটা আমার বউ, আর ওখানে আমার মা, আর আমি বছরের পর বছর এখানে বাস করছি, আর তুমি ভান করছো এটা তোমার বাড়ি আর ওই মহিলা তোমার বউ। এই বলে ভূতটি ব্রাহ্মণকে তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল। ব্রাহ্মণ বিস্ময়ে হতবাক হয়ে গেল। কি করবে সে বুঝতে পারল না। শেষমেশ সে ভাবল রাজার কাছে যাবে আর তার সামনে ব্যাপারটা পেশ করবে। রাজা ভূত ব্রাহ্মণ ও ব্রাহ্মণ দুজনেরই সঙ্গে দেখা করলেন এবং একজন ছিল অন্যজনের প্রতিচ্ছবি, ফলে তিনি পড়লেন ফাঁপড়ে।
আর বুঝতে পারলেন না ঝগড়াটা কিভাবে ফয়সালা করবেন। দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে গেল আর কাকুতি মিনতি করলো তার বাড়ি, বউ, মা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর রাজা কি বলবেন বুঝতে না পেরে প্রত্যেক পরের দিনের জন্য তাকে এড়িয়ে যেতে থাকলেন। প্রত্যেক দিন রাজা তাকে বলেন কাল এসো, আর প্রত্যেক দিন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আর হাতের তেলো দিয়ে কপাল চাবড়াতে চাবড়াতে রাজপ্রাসাদ থেকে চলে যেত। এই কথা বলতে বলতে, কি কুচুটে দুনিয়া এটা, আমি আমার নিজের বাড়ি থেকে বিতাড়িত, আর অন্য এক বেটা আমার বাড়ি আর আমার বইয়ের মালিক হয়ে বসে আছে, আর এ কেমন রাজা, কোনো ন্যায় বিচার করতে পারে না। এখন ব্যাপারটা ছিল এরকম যে ব্রাহ্মণ যখন প্রতিদিন রাজদরবার থেকে শহরের বাইরে চলে যেত, সে একটা জায়গা পেরোতো যেখানে খেলাধুলা করত বেশ কিছু রাখাল বালক। তারা গরুগুলোকে তৃণভূমিতে চড়তে ছেড়ে দিত যখন তারা নিজেরা একটা বড় গাছের নিচে সমবেত হতো খেলার জন্য, আর তারা রাজা রাজরাদের খেলা খেলত। একজন রাখাল রাজা নির্বাচিত হতো, আর একজন প্রধানমন্ত্রী বা উজির, অন্য আর একজন কোতোয়াল বা পুলিশের সর্দার, আর অন্যরা পাহারাওয়ালা। এই প্রসঙ্গে বলে রাখি, রাখাল বালকরা তারা রাজা রাজা খেলত। যাই হোক, তো বেশ কিছুদিন ধরে তারা প্রতিদিন ব্রাহ্মণকে কাঁদতে কাঁদতে পেরিয়ে যেতে দেখত। একদিন সেই রাখাল রাজা তার উজিরকে জিজ্ঞাসা করলো সে কিছু জানে কিনা যে কেন ব্রাহ্মণ প্রত্যেক দিন কাঁদে। উজির প্রশ্নের কোনো উত্তর দিতে না পারায় রাখাল রাজা তার পাহারাওয়ালাদের একজনকে আদেশ দিল ব্রাহ্মণকে তার কাছে নিয়ে আসতে। তাদের একজন গেল আর ব্রাহ্মণকে বলল, রাজা অবিলম্বে তোমার উপস্থিতি আজ্ঞা করেন। ব্রাহ্মণ জবাব দেয়, কিসের জন্য? আরে আমি তো সবে রাজার কাছ থেকেই আসছি, আর তিনি আমার ব্যাপারটা আগামীকাল পর্যন্ত স্থগিত করে দিয়েছেন, আবার কেন তিনি আমাকে ডাকছেন? তখন রাখাল রাজার পাহারাওয়ালা বলে, এ আমাদের রাজা, সে তোমার খোঁজ করছে, আমাদের গবাদি পশুর পালের রাখাল রাজা, জবাব দিল পাহারাওয়ালা। ব্রাহ্মণ হতভম্ব হয়ে প্রশ্ন করল, কে আবার গবাদি পশুর পালের রাখাল রাজা? এসে দেখো, জবাব এলো। তো যাই হোক, ব্রাহ্মণ সেই গবাদি পশুর পালের রাখাল রাজার কাছে গেল। গবাদি পশুর পালের রাখাল রাজা তারপর ব্রাহ্মণকে প্রশ্ন করলো কেন সে প্রতিদিন কাঁদতে কাঁদতে চলে যায়। ব্রাহ্মণ তখন তাকে তার দুঃখের কাহিনী শোনায়। গবাদি পশুর পালের রাখাল রাজা পুরোটা শোনার পর বলল, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, আমি আবার তোমার সব অধিকার তোমাকে দেব, শুধু রাজার কাছে যাও আর আমার জন্য তোমার মামলাটার ফয়সালা করার অনুমতি চাও। ব্রাহ্মণ আবার দেশের রাজার কাছে ফিরে গেল এবং অনুরোধ করল মামলাটা গবাদি পশুর পালের রাখাল রাজার কাছে পাঠানোর জন্য, যে সেটার ফয়সালা করার প্রস্তাব জানিয়েছেন। রাজা হতভম্ব হয়ে ভাবতে লাগলো, যে সমস্যা আমি মেটাতে পারলাম না সেই সমস্যা রাখাল রাজা মেটাবে। যাই হোক, তিনি মঞ্জুর করে দিলেন। ঠিক হলো, পরের দিন সকালে বিচার হবে। গবাদি পশুর পালের রাখাল রাজা, যার কাছে পুরো ব্যাপারটা ছিল পরিষ্কার, পরের দিন তার সঙ্গে একটা সরু গলাওয়ালা ছোট বোতল নিয়ে এলো। ব্রাহ্মণ ও একদিকে ভূত ব্রাহ্মণ দুজনেই কাঠগড়ায় হাজির হলো। সাক্ষীদের বিস্তর জেরা ও বক্তব্য পেশ হওয়ার পর গবাদি পশুর পালের রাখাল রাজা বলল, বেশ, আমি যথেষ্ট শুনলাম, মামলাটার আমি এখনই ফয়সালা করব। এখানে এই বোতলটি রয়েছে, তোমাদের মধ্যে যে এটার মধ্যে ঢুকবে সে বিতর্কিত বাড়িটির আইনসঙ্গত মালিক হিসাবে ঘোষিত হবে এই বিচার সভা দ্বারা। এখন দেখা যাক তোমাদের মধ্যে কে এই বোতলের মধ্যে ঢুকতে পারে। ব্রাহ্মণ তখন বলল, তুমি একজন গবাদি পশুর পালের রাখাল রাজা, আর তোমার বুদ্ধিশুদ্ধিও গবাদি পশুর পালের রাখালের মতো। কোনো মানুষ এরকম একটা ছোট শিশিরের বা বোতলের মধ্যে ঢুকতে পারে? তুমি যদি ঢুকতে না পারো, গবাদি পশুর পালের রাখাল রাজা বলল, তুমি আইনসঙ্গত মালিক নও। এ ব্যাপারে কি বলবে তুমি মহাশয়? ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে তার উদ্দেশ্যে বলল। ভূত ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বলল, তুমি যদি এই বোতলটার মধ্যে ঢুকতে পারো তাহলে ওই বাড়ি, বউ, মা হয়ে যাবে তোমার। তখন ওই ভূত ব্রাহ্মণটি বলল, আলবাত আমি ঢুকবো। যেমন তার কথা তেমনি কাজ। সবাইকে অবাক করে দিয়ে সে নিজেকে ছোট্ট করে নিল একটা পোকার মতো আর ঢুকে পড়ল ওই বোতলটির মধ্যে। গবাদি পশুর পালের রাখাল রাজা তৎক্ষণাৎ
বোতলটি ছিপি আটকে দিল আর ভূতটা বেরোতে পারল না। তারপর ব্রাহ্মণের উদ্দেশ্যে বলল, গবাদি পশুর পালের রাখাল রাজা, সমুদ্রের তলায় ছুঁড়ে দাও এই শিশিটাকে, আর তোমার বাড়ি, বউ আর মায়ের দখল নিয়ে নাও। তাই করল ব্রাহ্মণ, আর অনেক বছর সুখে বসবাস করলো আর পুত্র ও কন্যাদের জন্ম দিল। আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো।